লেখিকা প্রমা মজুমদারের কোণে দেখা আলো। সূর্যের তেজটা মনে হচ্ছে আজ বেশি প্রখর। মাথায় একটা ছাতা ধরে রাখার পরও মেঘ খুব ঘামছে। আর 4 মিনিট হেঁটে গেলেই বাস স্টপ, তাতেই ক্লান্ত লাগছে মেঘের। কারণ অবশ্য আছে, কাল রাতে ভালো ঘুম হয়নি। পড়া শেষ করে শুয়েছে প্রায় 2টোর পর। আজ আবার একটা পরীক্ষা আছে, তারপর আবার 2টো টিউশনি করিয়ে আসতে হবে। এমনিতে সে ইচ্ছে করে ক্লাস মিস দেয় না, কিন্তু আজ একটা অন্য কাজ আছে, সারাদিন একটু চাপ হয়ে যাবে, তাই আজ যেতে ইচ্ছে করছে না। কিন্তু যেতে হবে। আগামী সপ্তাহ থেকে একটা নতুন টিউশনি শুরু করবে, আজ সেটা ফাইনাল করতে হবে। আগামী মাস থেকে খরচ একটু বাড়বে, তাই আগে থেকে ব্যবস্থা করে রাখছে মেঘ। কিন্তু তার মায়ের কিছুই বোঝে না, সে দায় থেকে মুক্ত হওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এসব ভাবতে ভাবতেই যাত্রী ছাউনির নিচে এসে দাঁড়ায়। ভার্সিটির বাস আসবে এক্ষুনি। পায়েলটা পাশে থাকলেও তার মনোযোগ ফোনের স্ক্রিনে। বয়ফ্রেন্ডের সাথে কাল ঝগড়া হয়েছে, এখন চলছে মান অভিমান পর্ব। বেশ ভালোই আছে ও, কোনো ঝুট ঝামেলা নেই, জীবনটা উপভোগ করছে নিজের মতো। বাসে ওঠার পরই মেঘ লক্ষ্য করে নীল দাঁড়িয়ে আছে একটু সামনে, ওদের দেখে হাত তোলে। পায়েল নীলকে দেখে এগিয়ে যায়, তার পিছু পিছু মেঘও যায়। দাঁড়িয়ে থেকে গল্প শুরু করে। নীল আলাদা ডিপার্টমেন্টের হলেও তাদের আড্ডার জায়গাটা একই, তার উপর একই ব্যাচমেট, তাই বন্ধুত্ব হতে বেশি সময় নেয়নি। গত 3 বছরে সেটা বেশ গাঢ় হয়েছে। পায়েলদের গ্রুপের সাথে নীলের বেশ ভাব। এক একজন আলাদা জিনিস। পায়েল যেমন বকবক করা স্বভাবের, মেঘ ঠিক তেমন চুপচাপ। ওদের আরেক বন্ধু ঈশা, যাকে দেখলেই ভয় হয় কখন কাকে ধরে মারবে কেউ বলতে পারে না। চেহারাটাই কেমন মারকুটে, আর পুরানো ঢাকার মেয়ে হওয়ায় রেগে গেলে মুখের ভাষাও হয় সেই রকম। এই গ্রুপের আরেক ছেলে বিহান, পড়াশোনায় তুখোড়, সাথে দুষ্টুমিতেও। তাই এই মেয়েগুলোর সাথে বন্ধুত্বটাও বেশ সুন্দর। ওদের হই হল্লায় ক্যান্টিন থেকে গোল চত্বর মুখরিত থাকে। নীল একটু চুপচাপ হলেও এই বন্ধুদের সাথে বেশ খোলামেলা ভাবেই চলে। ভার্সিটিতে ওদের 5জনকে সবসময় একসাথেই দেখা যায়। গেটের সামনে বাস এসে দাঁড়ায়, 4জন একসাথে নেমে যায়। 12টার আগে আর দেখা হবে না, তাই দেখা হওয়ার কথা দিয়ে এগিয়ে যায়। দুপুর 12:30। ঈশা একটা ছেলের সাথে তুমুল ঝগড়া করছে, কারণ ছেলেটা আড়াল থেকে মেয়েদের ছবি তুলেছে, আর সেটা ঈশার চোখে পড়েছে। ছেলেটা একটু ঘাবড়ে গেলেও সেটা প্রকাশ করছে না, উল্টে মুখে মুখে তর্ক করছে। এক পর্যায়ে ঈশা ছেলেটার কলার টেনে গালে ঠাটিয়ে চড় বসিয়ে দিল। ছেলেটা আহাম্মকের মতো দাঁড়িয়ে আছে, আশেপাশের সবাই দেখছে। নীল, পায়েল, মেঘ আর বিহান এক পাশে বসে আছে। ওরা এসব হর হামেশাই দেখে, তাই বেশি আগ্রহ নেই। বিহান অবশ্য একটু আগ্রহী, তাই ছেলেটার পাশে গিয়ে বলে, মামা, মেয়ের হাতের চড়ের টেস্ট কেমন, একটা রিভিউ দে। বলে নিজের হাতের ফোনটা ওর দিকে তাক করে। ছেলেটা মাথা নিচু করে সামনে থেকে চলে যায়। ওদের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়েও লাভ নেই, ওরা সিনিয়র, তাই রাগ হলেও বেশি কিছু করতে পারবে না। ঈশার আগে গজগজ করতে করতে একটা চেয়ার টেনে বসে। নীল একটা ঠান্ডা স্প্রাইট ওর সামনে ধরে, দেখে বিরক্তি ভাবটা কমে আসে ঈশার। নীলের ঘাড়ে হাত দিয়ে বলে, এর জন্যই তোকে আমার এত ভালো লাগে দোস্ত, তুই মেয়েদের খেয়াল রাখতে পারিস। আর গাধা বিহান খালি ভাব ধরে, পরীক্ষায় একটা খাতাও ঠিকমতো দেখায় না, আর কিছু খাওয়ার কথা বললেই বলে পকেট খালি। বিহান একটু রাগ করে বলে, তোর মাথার ঘিলুটা মনে হয় নোকিয়া 1100 মডেলের ফোনের মতো, বেশি স্পেস নেই। কাল যে ফুচকার ঝালমুড়ি খাওয়ালাম সেটাই ভুলে গেছিস? এই কথা থেকেই আবার শুরু হয়েছে কথা কাটাকাটি। মেঘ চুপচাপ ওদের খুনসুটি দেখছে আর মুচকি হাসছে। অন্যদিন হলে হয়তো 2-1টা কথা বলতো, কিন্তু আজ কিছু বলতে ইচ্ছে করছে না। একটু পর পায়েলের হস্তক্ষেপে সব চুপ হয়। একজন সকাল থেকে মেঘকে খেয়াল করছে। সে আজ একটু বেশি মনমরা, মুখটাও বিষণ্ণ। সেটা অবশ্য মেঘ লক্ষ্য করেনি। মেয়েটার মুখ দেখলে অনেক কিছু বোঝা যায়। যেমন আজ বোঝা যাচ্ছে কোনো কারণে মন খারাপ, হয়তো চিন্তাও করছে কিছু নিয়ে। তাই আর কৌতূহল দমিয়ে না রাখতে পেরে নীল সরাসরি মেঘকে প্রশ্ন করে, কি হয়েছে মেঘ?
মুখটা এমন কটকটির মতো বানিয়ে রেখেছিস কেন? মেঘ হকচকিয়ে ওঠে, নীলের দিকে তাকিয়ে বলে, তেমন কিছু না, রাতে ঘুম হয়নি তাই ক্লান্ত লাগছে। পায়েলের ফোনের চার্জ শেষ এখন, সে নিজের রূপে ফিরে এসেছে। মেয়েটার হাতে ফোন থাকলে একটা অন্য দুনিয়ায় চলে যায়, আর নয়তো মুখে খই ফোটে। মেয়েকে একটু সময় নিয়ে দেখে বলে ওঠে, আজ কি আবার তোকে সং সাজতে হবে? এর জন্যই চিন্তা করছিস? মেঘ জানে এই একটা মেয়ের কাছে সে একটা খোলা বইয়ের মতো, যার আগাগোড়া সব তার জানা। সে স্কুল জীবন থেকে একসাথে আছে, আর পাশাপাশি বাড়ি হওয়ায় ঘরের খবরও সব জানা। মেঘ মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। ঈশা পাশ থেকে বলে ওঠে, তোর মতো এত সুন্দরী মেয়েকেও কারো পছন্দ হয় না? এটা আমি বিশ্বাস করতে পারি না। আমি যদি ছেলে হতাম তাহলে এতদিন তোকে নিয়ে সুখের সংসার শুরু করে দিতাম, বিশ্বাস কর। আমার বন্ধু বলে তুই বেঁচে গিয়েছিস। সেই ফার্স্ট ইয়ার থেকে কত ছেলে তোর আশেপাশে ঘুরঘুর করে, কয়েকটা তো প্রেমপত্র ধরিয়েও দিয়েছিল, কিন্তু তুই তো অন্য জিনিস, এগুলো তোর পছন্দ না, তাই কোনো উত্তর দিসনি। আর অনেকে আমার ভয় তোর কাছে ঘেঁষে না। তারপরও তুই বিয়ের জন্য সেজেগুজে কতগুলো লোকের সামনে বসে যাস, আন্টিকে বুঝিয়ে বলতে পারিস না? মেঘ মুখটা কালো করে বলে, আমাকে দেখে তাদের পছন্দ হয় ঠিকই, কিন্তু আমাদের আর্থিক অবস্থা তাদের পছন্দ হয় না। তাদের যৌতুক লাগবে না, তবে মেয়ের ব্যবহারের জন্য ঘর ভর্তি ফার্নিচার লাগবে, আবার ব্যাংকে মোটা টাকা থাকতে হবে, যা আমার বাবা দিতে পারবে না। তাই কয়েকদিন পর না জবাবই আসে। আর এই কথাটাই আমার মা বুঝতে পারে না। তার কথা, মেয়েকে ঠিক সময় পার করতে না পারলে পরে আর বিয়ে দিতে পারবে না। এক এক সময় মনে হয় আমি তাদের সংসারে বোঝা হয়ে গেছি। মায়ের মুখের উপর নাও করতে পারি না, আবার এগুলো মেনেও নিতে পারি না। মেঘের গলা বুঝে আসে। পায়েল মেঘের ঘাড়ে হাত রাখে, চিন্তা করিস না, এবার মনে হয় ভালো কেউ আসবে তোর জীবনে। সবগুলো কথা চুপচাপ শুনে যায় নীল। কিছু বলার নেই। মেঘের পরিবার সম্পর্কে সবারই কম বেশি ধারণা আছে। মেঘের বাবা 3 বছর আগে রিটায়ার করেন, এখন তার পেনশনের টাকায় সংসার চলছে। মেঘ মেধাবী ছাত্রী, তাই মেধার জোরে পাবলিক ভার্সিটিতে চান্স পেয়েছে। নিজের পড়াশোনার খরচ নিজে টিউশনি করে চালায়। ছোট ভাই রোদ্দুর এইবার এইচএসসি পরীক্ষা দেবে, তার পেছনেও কিছু টাকা দিতে হয়। মেঘ ভাইয়ের জন্য এক্সট্রা টিউশনি করে, এটাও সবাই জানে। মেয়েটা লড়াই করে যাচ্ছে জীবনের সাথে, কিন্তু মুখে কখনো কিছু বলে না। কিন্তু বিয়ের ব্যাপারে এলেই মুখটা মলিন হয়ে যায়। নীল মেঘের মুখের দিকে তাকিয়ে থাকে, মনে পড়ে যায় ভার্সিটির প্রথম দিনের কথা। প্রথম দিন নিজে থেকেই কয়েকজনের সাথে পরিচিত হতে চেয়েছিল। নীল জামার সাথে সাদা ওড়না পরা মেয়েটা প্রথমেই চোখে আসে। এক কোণায় দাঁড়িয়ে আছে, উৎসুক চোখে সব দেখছে, পাশে কেউ নেই। মুখটায় ভয়ের আভাস, কিন্তু খুব মিষ্টি। চোখে হালকা কাজল থাকলেও ঠোঁটের কোণে মিষ্টি হাসির আড়ালে তা বোঝা যাচ্ছে না। নীল নাম জিজ্ঞেস করায় ঘাবড়ে যায়, একটু ইতস্তত করে শুধু নামটা বলি সেখান থেকে চলে যায়, আর পেছনে ফিরে তাকায় না। কিছুদিন পর ওদের সাথে আলাপ হয়, কথা বলায় মেঘের তেমন জড়তা না থাকলেও সবসময় একটা অদৃশ্য দেওয়াল থাকতো। মেঘ চোখে পড়ার মতোই সুন্দর না হলেও ওর মায়াবী মুখ আর মিষ্টি হাসি সহজেই নজর কাড়ে। আর নীল ওর সাধারণ জীবনযাপন দেখে মুগ্ধ হয়। নীল ওর প্রতি দুর্বল হলেও তা কখনো প্রকাশ করেনি। প্রথম দিনের ভালো লাগা এই 3 বছরে ভালোবাসার রূপ নিয়েছে। তবে মেঘের মতো মেয়েরা হাওয়ায় গা ভাসায় না, খুব ভেবেচিন্তে জীবনের সিদ্ধান্ত নেয়। নীল নিজের অনুভূতি মেঘের সামনে প্রকাশ করেনি আজ পর্যন্ত, তবে ওর প্রতি ভালো লাগার প্রকাশ করেছে বহুবার। এই যে এখনো নিজের ক্লাস ফাঁকি দিয়ে ওদের সাথে বসে আছে, শুধুমাত্র এই মেয়েটাকে একটু কাছ থেকে দেখবে বলে। প্রায় দিনই ফেরার পথে নানা বাহানায় ওদের এটা সেটা কিনে খাওয়ায়, শুধুমাত্র ওর জন্যই, কারণ ও ভার্সিটি থেকে সরাসরি টিউশনি পড়াতে যায়, বাড়ি ফিরতে প্রায় বিকেল। নীল টুকটাক ফ্রিল্যান্সিং এর কাজ করলেও পার্মানেন্ট কিছু এখনো করতে পারছে না। 2-3 জায়গায় কথা বলেছে, একটা ভালো কিছু পেলে মেয়েকে নিজের মনের কথা বলবে, ততদিন শুধু অপেক্ষা। তবু এ বিয়ের কথা শুনলে বুকটা কেঁপে ওঠে মেঘকে হারানোর ভয়ে। নীল অন্যদিকে মুখ করে বসে এসব ভাবছে। মেঘের হাসি খুশি মুখটা দেখতেই ওর ভালো লাগে, এমন মনমরা মেঘ তার খুব অপছন্দ। পায়েল বলে ওঠে, ইস, আমাকে কেন কেউ দেখতে আসে না? আমার কতদিনের শখ পাত্রী সেজে লোকের সামনে বসবো, তারপর তারা আমায় গিফট হিসেবে টাকা দেবে, সেই টাকা দিয়ে কেএফসিতে খেতে যাব। ওর কথা শুনে সবাই হেসে ওঠে, কারণ ওর অলরেডি বিয়ে ঠিক হয়ে আছে এক কাজিনের সাথে, তার সাথে প্রেম করছে, আর ওর এই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না।
আমার বাবা এগুলো খুব ভয় করে, যদি পাত্রের বাপের কথায় রাগ উঠে যায়। আমার তো আবার হাত একটু বেশি চলে, যদি সবাইকে মেরে ভর্তা করে দিই তাহলে তো মান ইজ্জতের ফালুদা হয়ে যাবে। তার চেয়ে ভালো বিহানের গলায় ঝুলে পড়ব। ঈশার কথা শুনে বিহানের কাশি উঠে যায়। এভাবে কোনো মেয়ে বলতে পারে? একটু হাসি মজা করে যে যার ফেরার পথ ধরে। নীল মেঘকে কিছুটা পথ এগিয়ে দেয়, যদিও মুখে বলে এদিকে কাজ আছে, কিন্তু সত্যিটা তো এই মেয়েটার পাশে থাকার ইচ্ছা। মেঘ চলে যাওয়ার পর নীল উল্টো পথে যায়। আজ একটা অফিসে যাবে কাজের জন্য। টিউশনি শেষ করে মেঘ রাস্তায় বেরিয়েছে। ঘড়িতে সময় প্রায় 4টে। বাড়ি থেকে মায়ের মধ্যে 2বার কল দিয়ে দিয়েছে। সন্ধ্যায় মেহমান আসবে, সে যেন একটু তাড়াতাড়ি ঘরে ফেরে। সাথে এও বলেছে অবশ্যই যেন পার্লার থেকে একটু ঘুরে যায়। মায়ের মাথায় হাজার চিন্তা। মেয়েকে সুন্দরভাবে পাত্রপক্ষের সামনে উপস্থাপন করতে হবে, আবার তাদের ভালোভাবে আপ্যায়নও করতে হবে। মেঘ রাস্তার পাশে একটা ছোট পার্লারে ঢুকে যায়। নিজেকে সুন্দর করা বলতে শুধু একটু ভ্রু প্ল্যাক আর মাঝে মাঝে ফেসিয়াল করাকেই বোঝে, এর বেশি কিছু সে করে না। তবে আজ শুধু ভ্রু প্ল্যাকই করবে। এমনিতেই মাসের শেষ, হাতে বেশি কিছু নেই, তার উপর আজ কতগুলো বেশি খরচ হয়ে যাবে। মেঘের আগে আরও কয়েকজন আছে, তাই সে একটা চেয়ারে বসে অপেক্ষা করছে। সারাদিনের ক্লান্তিতে চোখ জুড়িয়ে আসে। আগামীকাল থেকে আরও একটা নতুন টিউশনি শুরু করবে। বাড়ি ফিরতে হয়তো সন্ধ্যা হয়ে যাবে। রোদ্দুর মেঘের ছোট ভাই, ওর সামনে এইচএসসি পরীক্ষা। একটা কোচিংয়ে ভর্তি হয়েছে। মডেল টেস্টের জন্য আলাদা করে টাকা দিতে হবে। বাবা সেটা জানে না, আর জানলেও দিতে পারবে না, তাই মেঘই টাকার ব্যবস্থা করছে। বাবার পেনশনে টাকা দিয়ে বাড়ি ভাড়া আর খাওয়ার খরচটা কোনো রকমে চলে। এর বেশি কিছু সম্ভব হয় না। মা একটু সেলাইয়ের কাজ করে, বাকিটা পোষানোর চেষ্টা করে। এর উপর এখন আবার বিয়ের ঝামেলা। মেঘের ইচ্ছে ছিল পড়াশোনা শেষ করে একটা চাকরি করবে, ভাইটাকে একটু দাঁড় করিয়ে নিজের জীবন নিয়ে ভাববে, কিন্তু মা বাবা এসব বোঝে না। মেঘ এখন তাদের গলার কাটা হয়ে যাচ্ছে। ওদের উপর অভিমান করে সে বিয়েতে রাজি হয়েছে। তবে মেঘের মনের কথা কেউ জানতেও চায় না, হয়তো সে নিজেও না। চোখ বন্ধ করার সাথে সাথেই একটা মুখ মনের কোণে উকি দেয়। তার মিষ্টি হাসি, বুদ্ধিদীপ্ত কথা, ছেলেটার নেশালো চাহনি, সবই মেঘ পছন্দ করে। ভার্সিটি প্রথম দিন নিজে থেকে সামনে এসে কথা বলতে চায় ছেলেটা। পায়েল একটা ফর্ম নিয়ে অফিস রুমে গিয়েছিল, আর মেঘ একা দাঁড়িয়ে এদিক সেদিক দেখছিল। এমন সময় ছেলেটা এসেছিল, পরনে একটা সাদা টি শার্ট আর জিন্স, কোকড়া চুলগুলো সুন্দর পরিপাটি করে রাখা। গলার আওয়াজ শুনে মেঘ চমকে যায়। ভার্সিটির র্যাগিং সম্পর্কে অল্প কিছু জানা আছে, তাই একটু ভয়ও পায়। তাই বেশিক্ষণ ছেলেটার সামনে দাঁড়ায় না, শুধু নামটা বলে সেখান থেকে চলে যায়। এরপর আরও কয়েকবার দেখা হয় ছেলেটার সাথে। ওর দিকে কেমন মুগ্ধতা নিয়ে তাকাতো। মেঘ বুঝতে পারলেও তেমন পাত্তা দিত না। তারপর কেমিস্ট্রি ডিপার্টমেন্ট হয়েও ইংলিশ ডিপার্টমেন্টে ছেলে মেয়েদের সাথে বন্ধুত্ব করতে চাওয়ায় বেশ অবাক হয়েছিল। তারপর ধীরে ধীরে বন্ধুত্বটাও হয়ে যায়। ঈশা পায়েলের থেকেও তার প্রতি একটু বেশি কেয়ার নেওয়ার চেষ্টাটাও চোখে পড়ে, কিন্তু মন সায় দেয় না। হয়তো এটা নিছকই ভালো লাগা। নীলকে প্রথম দেখায় ভালো লেগেছিল কিনা মেঘ বুঝতে পারে না, কিন্তু যখনই বিয়ে, সংসার বা জীবনসঙ্গীর প্রসঙ্গ আসে তখনই ওর মুখটাই ভেসে ওঠে। এটা কি শুধুই একপাক্ষিক ভালোবাসা? মেঘের ডাক আসে, সে এই ঘর থেকে বেরিয়ে আসে। বিকেল প্রায় 5টা। পায়েল মেঘদের বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে। মেঘ হেঁটে আসছে। বাড়িটা গলির ভেতরে, রিক্সা আসে না। রোদ্দুর ওকে ডেকে এনেছে মেঘকে তৈরি করে দেওয়ার জন্য। সে আসার সময় কয়েকটা শাড়ি সাথে নিয়ে এসেছে। মেঘকে দেখে এখানেই থেমে যায়। বিকেলের অস্তমিত সূর্যটার আলো এখন এখন কিছুটা নরম, লালচে আভা ছড়িয়ে দিচ্ছে চারদিকে। সেই আলো এসে পড়ছে মেঘের মুখের ওপর। তাকে দেখে মেঘ মুচকি হাসছে। এই কোণে দেখা আলোয় মেঘকে অসম্ভব সুন্দর লাগছে। এই মুহূর্তে শুধু একটা শব্দই পায়েলের মনে আসছে, আর তা হলো মায়াবতী। নীলিমা মেয়েকে আসতে দেখে একটু নিশ্চিন্ত হয়। মেঘ ফ্রেশ হয়ে এসে হালকা কিছু খেয়ে নেয়। যদিও খেতে ইচ্ছে করছে না, তবু মায়ের সাথে এই নিয়ে অশান্তি করতে চাইছে না। রোদ্দুর বসার ঘর গোছাচ্ছে। ঘর বলতে তো এক পাশে বসার ব্যবস্থা, আরেক পাশে ডাইনিং রুম আর দুটো শোয়ার ঘর। বাবা বেরিয়েছে কিছু মিষ্টি আনার জন্য। মা রান্নাঘরে একা হাতে সারাদিন সব করেছে। মেঘের খুব খারাপ লাগছে এসব দেখে। ওকে বিদায় করার জন্য এত আয়োজন। নীলিমা মেয়েদের জন্য একটু চা বসিয়েছে, হাতে পোলাওয়ের চাল।
2 কেজি চাল আনিয়েছে। পাত্রপক্ষের 6 জন আসবে, সাথে ঘটক থাকবে। 7 জন হিসেব করে সব রান্নাবান্না করেছে। পাশের ফ্ল্যাটের বিনুর কাছ থেকে 2000 টাকা ধার এনেছে, আগামী মাসে দিয়ে দেবে। পাত্র সরকারি চাকরি করে, অবস্থাও বেশ ভালো। মনে হয় না কিছু যৌতুক নেবে, তাই সে ঘটককে না বলতে পারেনি। মেঘকে বিয়েটা দিয়ে দিতে পারলে আর এই শহরে থাকবে না, গ্রামে একটা দোচালা ঘর করে সেখানেই থাকবে। ছেলেটার হয়তো একটু কষ্ট হবে ওখানে থাকতে, তাই ভেবে রেখেছে ওকে হস্টেলে দিয়ে দেবে। মেয়েটা নিজের খরচ নিজেই চালিয়ে নেয়, তাই বেশি টানাটানি হবে না। এসব ভাবনায় কলিং বেল বেজে ওঠে। মেঘের বাবা চলে এসেছে, হাতে 3 রকম মিষ্টির প্যাকেট, সাথে কিছু ফলমূল। লোকটার মুখেও চিন্তার ছাপ। মেয়েটা তার খুব আদরের কিনা। যতই আর্থিক কষ্ট থাকুক, মেয়ের আদর যত্নে তিনি কোনো ত্রুটি করেননি। খুব ভালোবাসেন মেঘকে। বিয়ে দিয়ে দূরে পাঠিয়ে দেবে, এটাই ভেবেই কষ্ট পাচ্ছেন। মেঘ পায়েলের আনা শাড়িগুলোর থেকে একটা নীল জামদানি শাড়ি পরে নেয়। আর সাজ বলতে একটু কাজল আর লিপস্টিক। লম্বা সিল্কি চুলগুলো খুলে রাখে, কানে ছোট ঝুমকো আর গলায় একটা পাতলা সোনার চেন। এইটুকুতে মেঘকে অসম্ভব সুন্দর লাগছে। পায়েল মেঘের কয়েকটা ছবি তুলে বন্ধুদের গ্রুপে পোস্ট করে। ছবি দেখে একের পর এক মেসেজ আসা শুরু হয়ে যায়। ঈশা মাথা ঘোরানোর ইমোজি দেয়, তো বিহান আগুনের ইমোজি দেয়। তবে একজন নিষ্পলক চোখে শুধু মেঘের ছবিগুলো দেখে যায়। প্রতীক্ষার প্রহর কি আজ শেষ হবে? 7টার দিকে কাঙ্ক্ষিত পাত্রপক্ষের আগমন ঘটে। পাত্রের বাবা মা, মামা মামি, ছোট ভাই আর পাত্র, সাথে মামার ছেলে মেয়ে। ঘটককে অবশ্য একা আসেনি, সাথে তার সহধর্মিণীও আছে। নীলিমা একটু ঘাবড়ে গেলেও মনে মনে ভাবছে রান্না নিশ্চয়ই হয়ে যাবে। ঘরে লোক হিসেবে করেই তো রান্না করেছিল, যদি পোলাও একটু কম পড়ে আবার বসিয়ে দেওয়া যাবে। পায়েল নীলিমাকে হাতে হাতে সাহায্য করছে। মেঘ নিজের ঘরে বসা, ওর হাত পা কেমন ঘামছে, বুকের ধুকপুক বেড়ে গেছে কয়েক গুণ। আবারও তাকে অচেনা অজানা কয়েকজন লোকের সামনে গিয়ে বসতে হবে, যারা তাকে চুলচেরা বিশ্লেষণ করবে। এই নিয়মের বাইরে কি কেউ যেতে পারবে না? মিষ্টিমুখ করার পর নীলিমা মেঘকে তাদের সামনে নিয়ে যায়। পায়েল আর রোদ্দুর পর্দার আড়াল থেকে সব দেখছে। রোদ্দুর যদিও ছেলে, তবুও এসব ব্যাপারে সে খুব লজ্জা পায়। পায়েল বেশ মনোযোগ দিয়ে পাত্রকে দেখছে। লোকটা মেঘের থেকে বয়স 7-8 বছরের বড়। মোটা গোফের আড়ালে ঠোঁট ঢাকা পড়েছে। সামনে বেরিয়ে আসা ভুঁড়িটাকে আড়াল করার প্রাণান্তক চেষ্টা করছে। একদম সোজা হয়ে বসে, চোখের উপর মোটা ফ্রেমে চশমার আড়ালে চোখগুলো অনেক খুঁজে বের করতে হয়। পায়েলের লোকটাকে একদম পছন্দ হয় না, তাই রোদ্দুরকে উদ্দেশ্য করে বলে, চশমা ছাড়াই ব্যাটা মনে হয় একদম কানা। রোদ্দুরেরও পাত্র পছন্দ হয়নি, তার অবশ্য আরেকটা কারণ আছে। এতগুলো লোক এসেছে মাত্র 1 বক্স মিষ্টি নিয়ে, তাই পায়েলের কথার জের ধরে বলে, এই কানা লোকের কাছে দিদি আর বিয়ে দেব না। হয়তো চশমা ছাড়া নিজের বউয়ের মুখটাই চিনতে পারবে না। পরে দেখা যাবে রাস্তাঘাটে নিজের বউ রেখে অন্যের বউ ধরে টানাটানি করবে। নিজেদের কথা শুনে ওরা নিজেরাই হেসে ফেলে। পাত্রের মামা মেঘের পাশে এসে দাঁড়ায়, একটানে মেঘের হাত নিজের হাতে নিয়ে এদিক সেদিক ঘুরিয়ে দেখতে আরম্ভ করে। মেঘের খুব অস্বস্তি লাগে। একে তো অপরিচিত, তার ওপর এভাবে হাত ধরা কেমন যেন লাগছে। তিনি বসে পড়ার পর পাত্রের মা মেঘের পাশে আসে। তিনিও মেঘের মাথায় হাত রাখার বাহানায় চুল পরখ করে দেখে আসল কিনা। এবারেও মেঘ চরম বিরক্ত হয়, কিন্তু সামনে বসা বাবা মায়ের মুখ দেখে কিছু বলে না। এরপর শুরু হয় প্রশ্নবাণ, এক একজনের আলাদা আলাদা প্রশ্ন। মোটামুটি কাজ চলে যাওয়ার মতো রান্না মেঘ জানে, কিন্তু এদের প্রশ্ন শুনে মনে হচ্ছে বাড়ির জন্য বাবুর্চি নিতে এসেছে। মেঘ তারপরও উত্তর দেওয়ার চেষ্টা করছে। পড়াশোনা শেষ করে চাকরি করবে কিনা জিজ্ঞেস করায় মেঘ এক বাক্যে বলে দেয় সে অবশ্যই চাকরি করবে। এই উত্তরটা মনে হয় তাদের মনোভূত হলো না, তাই পাত্রের বাবা বললেন, আমাদের বাড়ির বউয়ের চাকরি করা দরকার হবে না। আমার ছেলের বড় সরকারি চাকরি, ভালো বেতন, টাকার কোনো অভাব নেই, বুঝতেই পারছেন। মুখে একটা তেলতেলে হাসি। মেঘের বাবার কথাটা ঠিক পছন্দ হলো না। সারা জীবন সৎভাবে চাকরি করে গেছেন, অল্প টাকায় সুন্দর জীবন কাটাচ্ছেন, তবে সম্মান পেয়েছেন অনেক। সেখানে এমন কথা তার ভালো না লাগারই কথা। মেঘ এবার সিদ্ধান্ত নিয়েই নিল, এই পরিবারে সে কিছুতেই যাবে না। ওরা চলে গেলে মাকে বলে দেবে। অনিচ্ছা সত্ত্বেও চলে যেতে পারছে না, চুপচাপ মাথা নিচু করে বসে আছে। পাত্রের মামা গলা খাকড়ি দিয়ে বলা শুরু করলেন, মেয়ে আমাদের পছন্দ হয়েছে, এবার দেনা পাওনার কথাটা ঠিক করে নিলেই হবে। মেঘ এবার মুখ তুলে মায়ের দিকে তাকায়। কথাটা শুনে নীলিমাও একটু অবাক হয়।
এবার মেঘ একটু মনোযোগ দিয়ে তাদের কথা শোনে। পাত্রের মামি বলে, আসলে আমাদের ঘরে সব কিছুই আছে, কিন্তু আপনাদের মেয়েকে আপনারা সাজিয়ে গুছিয়ে পাঠাবেন। আর খাট, আলমারি, এসি, ফ্রিজ, টিভি, সোফা তো দিতেই হবে, সাথে ছেলেকে নগদ কিছু টাকা দিলেই হবে। এগুলো কিন্তু আমাদের জন্য বলছি না, আপনার মেয়েই ব্যবহার করবে। মেঘের এবার ধৈর্যের বাঁধ ভাঙে। বাবার মুখেও চরম বিরক্তি। এতক্ষণ মাথা নিচু করে বসে থাকলেও এবার মাথা উঁচু করে বলে, এতক্ষণ আমার পরীক্ষা নিলেন, এবার আমি আপনাদের ছেলেকে কিছু জিজ্ঞেস করতে চাই। মেঘের কথা শুনে ছেলে একটু নড়ে চড়ে বসে। মেঘ সরাসরি তার দিকে তাকিয়ে বলে, আপনার মাসে বেতন কত? আপনি কি মাটিতে ঘুমান? আপনার ঘরে কি টিভি ফ্রিজ নেই, নাকি নিজের টাকায় কিনতে পারবেন না? লোকটা হকচকিয়ে যায় মেঘের কথা শুনে, তারপরও একটু গম্ভীর গলায় উত্তর দেয়, সব আছে আমাদের, আর আমি মোটা টাকা বেতন পাই, সাথে আলাদা ইনকামও আছে। এবার মেঘ একটু উঁচু গলায় বলে, তাহলে অন্যের বাড়ি ভিক্ষা চাইতে এসেছেন কেন? কথাটা শুনে সবাই মেঘের দিকে তাকায়। এতক্ষণ নিজেকে কোরবানির পশুর মতো মনে হচ্ছিল। আপনারা যেভাবে আমাকে হাতে ধরে পরখ করে দেখছিলেন, এর থেকে বেশি সম্মানজনক কিছু নিজেকে ভাবতে পারছি না। আমার মনে হচ্ছে আপনারা কোনো পণ্য দেখতে এসেছেন, সবাই মিলে যাচাই বাছাই করে ঘরে নিয়ে যাবেন, তারপর আপনার বাড়ি নামের জেলখানায় আটকে রাখবেন, আর আপনাদের মন মতো ব্যবহার করবেন। আমাকে তো এত কিছু জিজ্ঞেস করলেন, এবার বলুন তো, আপনাদের ছেলে কয়েক বছর পর ঠিকঠাক চোখে দেখতে পারবে তো, নাকি আমাকে তার লাঠি হতে হবে? মেঘ এক নিঃশ্বাসে কথাগুলো বলে যায়। পাত্র আহাম্মকের মতো ওর দিকে তাকিয়ে আছে, আর বাকিরা হাঁ করে বসে আছে, হয়তো চোখের পলক ফেলতেও ভুলে গেছে। পায়েল আর রোদ্দুর কখন পর্দার আড়াল থেকে সামনে এসে দাঁড়িয়েছে নিজেরাও জানে না। মেঘের বাবা মেয়ের কথা শুনে মিটিমিটি হাসছে। মেয়েটা তার ঠিক শিক্ষাই পেয়েছে, মানুষ চিনতে পেরেছে। তিনি আর সময় নষ্ট করলেন না, ঘটকের উদ্দেশ্যে বললেন, এই পরিবার আমার মেয়ের যোগ্য না। পাত্র শিক্ষিত হলেও সুশিক্ষিত না আমার মেয়ের জন্য। আমি একটা ভালো মনের মানুষকে চাই, যা এই ছেলেটি না। আপনারা আসতে পারেন। পাত্রপক্ষ চলে যাওয়ার পর রোদ্দুর আর পায়েল শব্দ করে হেসে ওঠে। মেঘ অনেক কষ্টে নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল, কিন্তু আজ এদের কথা শুনিয়ে দিতে পেরে মনে মনে শান্তি পাচ্ছে। নীলিমা আর কিছু বলল না, এমনিতেই মেয়ের অমতে সম্বন্ধ এনেছে, তারই হাল। কিছু বললে মেয়েটা তেলে বেগুনে জ্বলে উঠবে, কিন্তু এতগুলো রান্না করলো, এবার কি হবে? পায়েল এর মধ্যে গ্রুপে সব জানিয়ে দিয়েছে। ঈশার সাথে সাথে ভিডিও কল করে। মেঘ শাড়ি খুলে একটা নর্মাল জামা পরে আয়েশ করে বসেছে। পাত্রপক্ষের আনা মিষ্টির বক্স নিয়ে রোদ্দুর আর পায়েলও খাচ্ছে। তুই নাকি নিজের বিয়ে ভেঙে দিয়েছিস, তোর জন্য আমার খুব গর্ববোধ হচ্ছে রে, মনে হচ্ছে গর্বে গর্ভবতী হয়ে গেছি। বিহানের কথা শুনে সবাই হো হো করে হেসে ওঠে। ঈশা লাজুক মুখ করে বলে, আমার সামনে এসব বলিস না, আমার শরম করে। আর কাল বিহানকে নিয়ে একটু ডাক্তারের কাছে যেতে হবে, আমি ওকে নিয়ে চিন্তায় পড়ে গেলাম। ঈশার কথা শুনে বিহান সত্যি লজ্জা পেয়ে যায়। ছেলেটা কথা ঘোরাতে বলে, কাল আমাদের জন্য মিষ্টি নিয়ে আসবি, এতদিন বিয়ে ঠিক হওয়ায় মিষ্টি খেয়েছি, কাল বিয়ে ভাঙার মিষ্টি খাবো। নীল তেমন কিছু বলল না, শুধু অপলক মেঘের দিকে তাকিয়ে রইল। এত চুপচাপ মেয়েটার রূপ ভেবেই হাসি পাচ্ছে। রাত প্রায় 12টা। পায়েল রাতের খাবার খেয়ে বাড়ি চলে গেছে। মেঘ নিজের ঘরে শুয়ে আছে। হঠাৎ নীলের নম্বর থেকে একটা মেসেজ আসে, একটা গান। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছো? এখন আর কেউ আটকাতে পারবে না। সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো। মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। এতটুকু গান, এরপর কিছু নেই। মেঘ অবাক হয়ে তাকিয়ে থাকে ফোনের স্ক্রিনে। আরও কিছু লেখা হচ্ছে। প্রথম দেখায় ভালো লেগেছিল, কাছে এসে ভালোবেসেছি, নিজের করে নিতে চাই শুধু তোমাকে। আমার মনের নীল আকাশে এক ফালি মেঘ হবে কি? মেঘের চোখ ভিজে উঠেছে, লেখাগুলো ঝাপসা লাগছে। রাতেই পায়েলের কাছে শুনেছে নীলের একটা চাকরি হয়েছে, কিন্তু সেটা তাকে এভাবে বলবে তা কল্পনাও করতে পারেনি মেঘ। অনাকাঙ্ক্ষিত প্রাপ্তির আনন্দ কি এমনই হয়? মেঘ জানে না, তবে আজ খুব ভালো লাগছে। বারবার ওর মুখটা ভেসে উঠেছে, বলতে ইচ্ছে করছে, তুমি আমার মেঘলা মনের এক চিলতে নীল আকাশ, আর আমি সেই আকাশে ভেসে বেড়ানো শুভ্র মেঘ। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।